আছে, যেটাকে বলা হতো প্রাচ্যের দ্বিতীয় ডান্ডি। ঢাকার সাথে যোগাযোগের জন্য যে বাস সার্ভিস, সেই বাসগুলো হচ্ছে ভালো না, কারণ এখানে না আছে কোনো ফুটপাথ, না আছে প্রশস্ত রাস্তা, না আছে ডিভাইডার। একেবারে একটা আন্তর্জাতিক মানে স্টেডিয়ামের মতো মনে হচ্ছে। যে 400 মিটার দৌড়টা দেওয়ার পর আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেশের 20তম জেলা জামালপুরে। তো জামালপুর হচ্ছে এমন একটা জেলা যেটা স্পেসিফিক কোনো কারণে দেশব্যাপী বিখ্যাত না, তবে এইটার যে সাক্ষরতার নিম্ন হার এবং পিছিয়ে পড়ার কারণে যথেষ্ট সমালোচিত হয়েছে এবং আলোচিত হয়েছে। তো আমরা একটু দেখার চেষ্টা করব যে এই জেলাটার আসলে কোথায় কি কি আছে, জেলা শহরের স্ট্রাকচার কেমন, নাগরিকরা এখানে কি কি সুবিধা পাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে জেলার কি কি উন্নয়ন অবকাঠামো তৈরি হচ্ছে। তবে এই জেলা কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এটা আমার নিজের জেলা। চলুন জেলা শহরে প্রবেশ করি। জামালপুর যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাই কিংবা সুবর্ণখালী নদী বিধৌত এক বিস্তৃত অঞ্চল। কৃষি উৎপাদনের জন্য পরিচিত এই জেলায় ঠিক কবে থেকে জনবসতি গড়ে ওঠে তার হিসাব পাওয়া মুশকিল। ধারণা করা হয় আজ থেকে প্রায় 800 বছর আগে থেকে এখানে জনবসতি রয়েছে। 12 শতকের সেন আমলে এই অঞ্চলে অনেক হিন্দুর বসবাস শুরু হয় এবং এই অঞ্চলের নাম হয়ে যায় সিংহজানি। 16 শতকে ইয়েমেন থেকে ইসলাম প্রচার করতে আসেন হজরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি, যার নামেই পরবর্তীতে এই জেলার নাম করা হয়েছে। জামালপুর মহকুমার মর্যাদা লাভ করে 1845 সালে এবং 1900 সালের পর থেকেই এইটাকে জেলা বানানোর জন্য আন্দোলন শুরু হয়। 1908 সালে এই মহকুমার প্রশাসক ছিলেন বাংলার প্রখ্যাত রাজনীতিবিদ শের বাংলা একে ফজলুল হক। তার সময়েই জামালপুরকে জেলা বানানোর আন্দোলনটা আরও প্রবল হয়। 1912 সালে লর্ড কার্জন জামালপুরকে জেলা বানানোর ঘোষণা দিলেও তা কার্যকর হয়নি। শেষমেশ 1978 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম তথা বাংলাদেশের 20তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে জামালপুর। আর এই মুহূর্তে আমি আছি শেখ শাহ জামাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের সামনে, যিনি ধারণা করা হয় যে সম্রাট আকবরের সময়ে মানে 1500 থেকে 1600 সাল এই সময়টার ভেতরে তিনি ইয়েমেন থেকে এই অঞ্চলে এসেছিলেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে, এবং তার পূর্বে এখানে ইসলাম ধর্মের ওইভাবে বিস্তারটা ছিল না এবং তিনি তার সাথে 200 জন সাথী নিয়ে এসেছিলেন এবং তারা এই জায়গা থেকে এই পুরো অঞ্চলটাতে ইসলাম ধর্ম প্রচার করেন। এবং তার কিছু আধ্যাত্মিকতার কথা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রচলিত আছে, যে খবরটা হচ্ছে দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং তিনি যে দরগা এখানে স্থাপন করেছিলেন সেই দরগার দায়িত্বভার নেওয়ার জন্য দিল্লির সম্রাটরা হচ্ছে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন না, এটা হচ্ছে আমি চালাচ্ছি, আমার মতো করে চলবে। তো তার কাজের মাধ্যমে এই অঞ্চলটা হচ্ছে ইসলামায়িত হয় এবং তারপর তিনি যখন মারা যান তাকে হচ্ছে এই জায়গায় হচ্ছে শায়িত করা হয় এবং তারপর থেকে কিন্তু এখানে একটা মাজার গড়ে উঠেছে এবং তার নাম অনুসারেই এই জামালপুরের নাম পরবর্তীতে করা হয়েছে। তো ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চমৎকার একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আপনার কাছে মনে হতে পারে এটা একটা ফুলের বাগান, কিন্তু এটা ফুলের বাগান না, এইটা হচ্ছে জামালপুরের আশেক মাহমুদ কলেজ। এটা ছোটোখাটো একটা বাগানের ভেতরেই বলা চলে। আশপাশে চমৎকারভাবে ফুল ফুটেছে এবং এই কলেজটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1946 সালে। তখন এটা প্রাথমিক নাম ছিল হচ্ছে জামালপুর কলেজ। 47 সালে এর নাম হয় সরকারি আশেক মাহমুদ কলেজ। প্রথম থেকে এটা হচ্ছে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, তারপরে এটা হচ্ছে তারপরে চলে যায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং বর্তমানে এইটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা এই অঞ্চলের একটা স্বনামধন্য কলেজ, যেখানে 14টি বিষয়ে অনার্স রয়েছে এবং 12টি বিষয়ে মাস্টার্স করার সুযোগ রয়েছে। এবং এই অঞ্চলের শিক্ষা দীক্ষার উন্নয়নে কিন্তু এই কলেজটা যথেষ্ট ভূমিকা রাখে। এবং এই কলেজটা একটা বিশেষত্ব হচ্ছে এই কলেজে কিন্তু চমৎকার একটা ক্যাম্পাস আছে এবং যেই ক্যাম্পাসটা আশপাশে অন্যান্য কলেজে হচ্ছে এরকম ক্যাম্পাস আপনি খুঁজে পাবেন না। একটা শহরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, যেটা আমি বারবার বলি যে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থাকাটা খুব সুন্দর হয়। তো এই যে বিশ্ববিদ্যালয় হয়তো বা শহরের ভিতরে নাই, কিন্তু এখানে এই আশেক মাহমুদ কলেজের যে ক্যাম্পাসটা, এই ক্যাম্পাসটা কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের যে তৃষ্ণা সেটা এখানে মিটিয়ে দিচ্ছে এবং খুব ভালোভাবে মেটাচ্ছে। এবং আরেকটা চমৎকার বিষয় হচ্ছে এই কলেজের কিন্তু আবাসিক ব্যবস্থা খুবই চমৎকার। তো বর্তমান সময়ে এই কলেজটাতে 5 থেকে 6টা আবাসিক হল রয়েছে। আপনি বুঝতে পারতেছেন, অনেক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কিন্তু এতগুলো হল নেই যেটা এই কলেজে আছে। সব কিছু মিলিয়ে বলবো যে এই কলেজটা একটা অসাধারণ জিনিস। যদি কখনো জামালপুর ঘুরতে আসেন, এই আশেক মাহমুদ কলেজে আপনাকে কিন্তু আসতেই হবে। আমার আশপাশে তাকায় দেখেন প্রচুর পরিমাণে সিএনজি মানে সিএনজি চালিত অটোরিকশা এবং জামালপুরের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য কিন্তু এইটাই হচ্ছে প্রধান বাহন। এইটা জামালপুরবাসীর জন্য একটা অসুবিধা, কারণ হচ্ছে আশেপাশের জেলাগুলোতে যাওয়ার জন্য এবং জেলার ভেতরে এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলাফেরা করার জন্য এখানে বাস সার্ভিস নাই, যেটা আমি আশেপাশে অনেক জেলাতেই হচ্ছে দেখেছি যেটা আছে। তো এইটার জন্য হয় কি, একটা মাত্র পক্ষ তারা ইচ্ছা মতো হচ্ছে ভাড়া নির্ধারণ করতে পারে এবং মানুষজনও সাশ্রয়ীভাবে যাতায়াত করতে পারে না। তো এইটা আমি বলবো যে আমার মনে হয় এখানে যারা হচ্ছে শাসক শ্রেণীতে থাকেন, শাসক বলতে আমি বলছি যারা হচ্ছে ক্ষমতায় থাকেন, তারা হচ্ছে চাইলে কিন্তু ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বললে এইটা ম্যানেজ করতে পারে। কারণ জামালপুর সদর থেকে শুরু করে আমরা জানি যমুনা সেতু পর্যন্ত খুবই চমৎকার রাস্তা হয়েছে। এই রাস্তায় যদি বাস সার্ভিস চালু করা যায় তাহলে এখানকার মানুষজন কিন্তু খুব ইজিলি খুলনা থেকে শুরু করে ওই পার্টে যাতায়াত করতে পারবে, সহজে আরও ঢাকাও যেতে পারবে।
সেই সাথে জামালপুর হচ্ছে রেল ব্যবস্থা আছে, কিন্তু ঢাকার সাথে যোগাযোগের জন্য যে বাস সার্ভিস সেই বাসগুলো হচ্ছে ভালো না, মানে একেবারে নিম্নমানের বাস যেগুলো সেগুলো হচ্ছে জামালপুরে আছে, এখানে ভালো ব্র্যান্ডের বাসগুলোও নাই। এইটাও হচ্ছে জামালপুরবাসীর জন্য একটা বড় অসুবিধা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জামালপুর জেলার ভিতরে আধুনিক একটা চমৎকার স্টেডিয়াম, যে স্টেডিয়ামটা হচ্ছে একটা সময় একেবারে ভঙ্গুর অবস্থায় ভাঙাচোরা অবস্থায় ছিল, তো আজকে এসে দেখতে পাচ্ছি কত চমৎকার। দেখেন একেবারে একটা আন্তর্জাতিক মানে স্টেডিয়ামের মতো মনে হচ্ছে। এখানে হচ্ছে একটু পরে খেলা শুরু হবে, মূলত সেকেন্ড ডিভিশনের যে খেলা সেটা চলবে। তো একটা জেলাতে এরকম চমৎকার একটা স্টেডিয়াম থাকলে সেই জেলার যেই খেলাধুলা বিষয় যে ব্যাপার সেগুলো তো অটোমেটিক্যালি এগিয়ে যায়। এবং শুধুমাত্র স্টেডিয়াম না, পাশে কিন্তু বলা যায় যে এখানে ইনডোর গেমসের যে একটা বড় কমপ্লেক্স সব কিছুই আছে। তো আমি বলবো যে আমি অন্যান্য অনেক জেলা শহরে গিয়েছিলাম, কিন্তু এত চমৎকার স্টেডিয়াম হচ্ছে মানে সব জায়গায় আমি পাইনি। এখন প্রশ্ন হচ্ছে ভিতরে যে পিচটা দেওয়া আছে সেটা কি আন্তর্জাতিক মানের করে দেওয়া আছে কিনা, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গ্যালারির পাশ দিয়ে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক জায়গায় হচ্ছে একটু নোংরাও হয়ে গেছে। তো এই ব্যাপারটা হচ্ছে মেনটেন করাটাও হচ্ছে একটু জরুরি। তো দেখা যাক আর কি আছে। এই মুহূর্তে জামালপুর জেলা শহরের ভিতরে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় আসছে যেই জায়গার সাথে আমার স্মৃতি জড়িত আছে। আমার পাশে হচ্ছে জামালপুর জেলা স্টেডিয়াম, আর এই পাশে হচ্ছে জামালপুর জেলা স্কুল মাঠ। 2013 সালে যখন আমি মানে ওই স্কুলের অ্যাথলেটিক প্রতিযোগিতা অংশগ্রহণ করি, তখন আন্তঃ স্কুল যে প্রতিযোগিতা হয় সেখানে জেলা পর্যায়ে কিন্তু আমি এই মাঠে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে জেলা চ্যাম্পিয়ন হয়েছিলাম, মানে জেলা চ্যাম্পিয়ন অ্যাথলেটস হয়েছিলাম এই মাঠটাতে। সো এখান থেকে মনে করে পুরস্কার বাসায় নিয়ে গিয়েছিলাম। তো এই মাঠটার দিকে এসে আমার খুবই ভালোই লাগলো, একেবারে সে 2013 সালে কাহিনী মনে পড়ে গেলো। কারণ আমি যে 400 মিটার দৌড়টা দেওয়ার পর আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম, একদম বমি টমি করে একাকার। তারপর আবার উঠে লাফ দিয়েছি এবং সেগুলো পুরস্কার নিয়ে বাড়িতে গিয়েছি। তো সেই মাঠটাই কিন্তু এটা। তো এই মুহূর্তে আসছি হচ্ছে জামালপুর জেলার যে সদর মানে সরকারি হাসপাতাল, যেটা জেনারেল হাসপাতাল, এটা হচ্ছে 250 শয্যা বিশিষ্ট এবং হাসপাতালটা দেশে আমার ভালো লাগছে। এই পাশে চাকচিক্যতা হয়তো খুব একটা নাই, কিন্তু ভেতরে হচ্ছে গুরুত্বপূর্ণ যে সমস্ত রোগ আছে, যেমন নিউরোলজিস্টের ডাক্তারও বসেন, প্লাস হচ্ছে সকল ধরনের মানে টেস্ট এখানে অনেক স্বল্প খরচে করা যায়। এবং এখানে হচ্ছে আমি বলবো যে ভিতরে অনেক মানুষের ভিড় দেখলাম এবং সবাই এখানে স্বাস্থ্যসেবা ঠিকঠাক পাচ্ছেন বলেই আসছেন। এর পাশাপাশি জামালপুরে চিকিৎসা সেবার জন্য একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হচ্ছে এখানে বেসরকারিভাবে অনেক ভালো ভালো কিছু হাসপাতাল আছে। আমি এম এ রশিদ হাসপাতাল কথা বলতে পারি, যেটা মূলত ইউনাইটেড গ্রুপের একটা সিস্টার কনসার্ন। এছাড়া হচ্ছে আরও কিছু সেন্ট্রাল হাসপাতাল, শাহজামাল হাসপাতাল বলে অনেকগুলো এরকম বেসরকারি ভালো মানের প্রাইভেট হাসপাতাল আছে, যেই জন্য জামালপুরের মানুষকে যদি তারা হচ্ছে ভালো মানের চিকিৎসা সেবা নিতে চায় তারা জামালপুর ভেতর থেকেই নিতে পারে। তো এইটা হচ্ছে আমি বলবো একটা ভালো দিক। তবে সমস্যা হচ্ছে একটু ছোট্ট একটা, সেটা আসলে সরকারি হাসপাতাল সবগুলোতেই এরকম যে ভেতরে একটু ঘিঞ্জি পরিবেশ এবং কোনো কোনো জায়গায় একটু ময়লা টয়লা পড়ে আছে। আমার মনে হয় যে এই ব্যাপারটা আসলে এত মেজর কিছু না, যেই বড় সুবিধাটা হচ্ছে এখানে ভালো মানের চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আমি জামালপুর জেলা শহরের অন্যতম ব্যস্ততম একটা জায়গা তমালতলা মোড়, এটাকে হচ্ছে মূলত মার্কেট প্লেস বলে। আমার আশপাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কিছু দোকান আছে। আমি অত নামি দামি বলবো না, অত বেশি ব্র্যান্ডের দোকানও নাই, অল্প কিছু ব্র্যান্ডের দোকান আছে যেগুলো হচ্ছে সারা দেশব্যাপী পরিচিত। তবে এখানে হচ্ছে আইকনিক কোনো শপিং মলের হচ্ছে সেরকম ব্যাপার আমি দেখলাম না, সবই হচ্ছে ছোটোখাটো দোকানের মধ্যে। তবে এখানে সবচেয়ে বড় সমস্যা যে এই যেই রাস্তার আশপাশে এই মার্কেট প্লেসটা গড়ে উঠেছে, এটা কিন্তু জামালপুরের শহরের মধ্যে যে প্রধান সড়ক সেটাই, ওই যে বাস স্ট্যান্ড থেকে শুরু করে বা গেট পার হয়ে একেবারে হাসপাতাল পর্যন্ত। তবে এই জায়গায় এই রাস্তাটা হচ্ছে আর একটু প্রশস্ত হলে এই জায়গায় জ্যাম হইতো না। কারণটা হচ্ছে দেখেন এখানে প্রচুর পরিমাণে গাড়ি প্রবেশ করতেছে, কিন্তু এখানে আবার মার্কেট প্লেস। সো এই রাস্তাটা যদি আর একটু প্রশস্ত হইতো তাহলে হচ্ছে এখানে আরও বেশি ভালো হইতো, কিন্তু এত বেশি পরিমাণে মার্কেট বা শপিং মলগুলো গড়ে উঠেছে সেখানে পরবর্তী সময়ে রাস্তাটা প্রশস্ত করা হয়ে ওঠেনি। তো এইটা হচ্ছে আমি বলবো জামালপুর জেলা শহরের মানে নাগরিকদের জন্য একটা ভোগান্তির কারণ এখানে না আছে কোনো ফুটপাথ, না আছে প্রশস্ত রাস্তা, না আছে ডিভাইডার, কিচ্ছু নেই, জাস্ট এখানে প্রচুর পরিমাণে মার্কেট আছে। সো এইটার কারণে এখানে প্রচুর পরিমাণে জ্যাম হয়, মানুষজন মার্কেটের সুবিধা পাচ্ছে ঠিক আছে, কিন্তু স্বস্তিতে কেনাকাটার জন্য বা স্বস্তিতে ঘোরাফেরার জন্য যে ব্যাপার সেটা কিন্তু এখান থেকে পাচ্ছে না। জামালপুরের দৃশ্যমান উন্নয়নের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে জামালপুর শহরের ভেতরে এই ফ্লাইওভারটা। এই ফ্লাইওভারটা মূলত জামালপুরে যে রেল ক্রসিংটা আছে ওইটার উপর দিয়ে করা হয়েছে, কারণ রেলকে কেন্দ্র করে এবং ওই অঞ্চলে কয়েকটা বড় বড় রাস্তা আছে, একটা হচ্ছে 5 রাস্তার মোড়ের দিকে গিয়েছে, আর একটা হচ্ছে ময়মনসিংহ বাইপাসের দিকে গিয়েছে। তো এগুলোর কারণে এখানে প্রচণ্ড লেভেলে জ্যাম হয়ে থাকতো এবং সহজেই যাতে বড় গাড়িগুলো উপর দিয়ে পার হয়ে যেতে পারে এই জন্য হচ্ছে এই ফ্লাইওভারটি করা হয়েছে। এবং এই ফ্লাইওভারটি করার জন্য নিচের রাস্তাকে প্রশস্ত করা হয়েছে। সব কিছু মিলিয়ে বলবো যে এই ফ্লাইওভারটা জামালপুরের পুরো চেহারাটাকে হচ্ছে একদম চেঞ্জ করে দিয়েছে এবং আশেপাশে অনেক জেলাগুলো থেকে জামালপুরকে আলাদা করা যায় জাস্ট এই ফ্লাইওভারটার কারণে। সো এই ফ্লাইওভারটা কিন্তু অনেকটাই কাজ প্রায় শেষ হয়ে গেছে, আর কিছুদিন পরে হয়তো এটা উদ্বোধন করে দেওয়া হবে, তখন এই দিক দিয়ে ইজিলি গাড়ি চলে যেতে পারবে। তবে একটা সমস্যা এই জায়গায় বলা যেতে পারে যে ঠিক ফ্লাইওভারটা যেখানে শেষ হয়েছে
ওই জায়গাতে হচ্ছে প্রশস্ত রাস্তাটাও শেষ হয়ে গেছে, মানে ওই জায়গা থেকে ক্যারি করে যে রাস্তাটা প্রশস্ত করে আরও সামনে নিয়ে যাওয়া সেটা বেশি দূর যায়নি। এটার জন্য আলটিমেটলি এইখান থেকে গাড়ি পাস হবে, কিন্তু ফ্লাইওভারটা শেষ হওয়ার পর আবার কিন্তু সেই জ্যামের মধ্যেই পড়বে। তো আমি প্রত্যাশা রাখবো যে পরবর্তী সময়ে যাতে ওই রাস্তাটা মানে নিচের রাস্তাটা যাতে একেবারে গেট পার থেকে শুরু করে ওই হাসপাতাল পর্যন্ত পুরোটাই 4 লেন করে ডিভাইড করে দেওয়া হয়, এতে করে এই জেলার মানুষজন আরও বেশি সুযোগ সুবিধা পাবে। এইটা একটা জেলার জন্য খুবই জরুরি বলে আমি মনে করছি। তো জামালপুর মির্জা আজম চত্বর একটা চমৎকার জিনিস আপনাদের দেখায়। আমার পাশে একটি বড় টেরাকোটা দেখতে পাচ্ছেন, এবং এই মাটির ফলকের উপরে কিন্তু এই জেলা সম্পর্কে প্রয়োজনীয় যে তথ্য এবং ঐতিহাসিক বিভিন্ন জিনিস এখানে হচ্ছে একটি একটি করে দেখানো আছে। সেই 1772-73 সালে ফকির সন্ন্যাসী বিদ্রোহ কীভাবে হয়েছে, এটা দেশের কততম জেলা, সেই 1899 সালে যেখানে রেলপথ স্থাপিত হয়েছে, কিংবা 1971 সালের 10 ডিসেম্বর এটা পাখানাদার মুক্ত হয়েছে, সব কিছু কিন্তু এই জিনিসটার মধ্যে দেওয়া আছে। তো আমি বলবো যে এটা খুবই চমৎকার একটা বিষয়। জামালপুর জেলা হচ্ছে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উন্নয়ন কাজে পিছিয়ে ছিল, তবে রিসেন্ট সময়ে জামালপুরের এই পাশটাতে এখানে একটা মেডিকেল কলেজ স্থাপিত হচ্ছে, এবং মির্জা আজম চত্বরটাকে একেবারে আধুনিক করে স্থাপন করা হয়েছে, যে জায়গাটাতেই এরকম একটা চমৎকার স্থাপনা। তবে এইটা কিন্তু আমাকে যথেষ্ট ভালো লেগেছে। দীর্ঘদিন ওই অঞ্চলটা জামালপুর ঘুরলে যেটা মনে হয় যে এটা অনেক পিছিয়ে পড়া একটা জায়গা, কিন্তু এই দিকে ঘুরলে মনে হয় হ্যাঁ, সামনের দিকে যখন জামালপুর আরও বেশি এক্সপ্যান্ড করবে তখন এইটা একটা চমৎকার শহর হিসেবে হয়তো এক্সপ্যান্ড করবে। এই মুহূর্তে আছি আমি জামালপুরের ফৌজদার মোড়ের ঠিক পাশে, যেখানে একটা সময় ব্রহ্মপুত্র নদ ছিল, এবং বলা হতো যে জামালপুর জেলা গড়ে উঠেছে ব্রহ্মপুত্র নদের তীরে। কিন্তু এখন অবস্থা এমন হয়ে গেছে যে জামালপুরের তীরে বা জামালপুরের পাশে আর সেই ব্রহ্মপুত্র নদ নাই, সেইটা সরতে সরতে ওই দিকে সরে গেছে। দেখতে পাচ্ছেন এইদিকে একটা মরুভূমির মতো অবস্থা, এখানে বালি দিয়ে ভরাট করা হয়েছে, এখানে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, এবং আমার পাশে একটি সরু খালের মতো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি আজ থেকে 5 থেকে 7 বছর আগে এসেও এই জায়গা দিয়ে হচ্ছে পানি থাকতে দেখেছি, কিন্তু এখন সেখানে পানি একদমই নেই, এবং খুব সম্ভবত আগামী 5-10 বছর পরে এখানে বর্ষাকালে হয়তো পানি থাকার মতো অবস্থা থাকবে না, কারণ যেভাবে এদিকে ভরাট করা হচ্ছে হয়তো কোনো এক উন্নয়নের ধারা অনুযায়ী এই দিকটাও ভরাট করে ফেলা হতে পারে। কিন্তু দেখেন, একটা শহরের ঠিক পাশে যদি চমৎকার একটা নদী থাকে, সেটা কিন্তু ওই শহরের নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেয়, এবং একটা শহরে যত বেশি জলাশয় থাকবে শহরটা তত বেশি সুন্দর হবে এবং বসবাস উপযোগী হবে। দেখেন, আমার পিছন দিকে যেই একটু গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি অনেক দিন আগে এসে এই জায়গা দিয়ে হচ্ছে পানি আসতে দেখেছিলাম, নদী থেকে এই জায়গাতে পানি এসে এইখান দিয়ে প্রবাহিত হতো। তার মানে ওই সময় যদি এমন কোনো উদ্যোগ নেওয়া যেতে পারতো, ওই পানি প্রবাহটা হয়তো ধরে রাখা সম্ভব হতো, কিংবা মূল ব্রহ্মপুত্র নদ সেটাও যে মরে যাচ্ছে সেটার নাব্যতা রক্ষার জন্য কোনো কাজ টাজ করা হলে হয়তো বা এইদিকে পানি প্রবাহ এখনও থেকেই যেত, কিন্তু সেটা একদমই নেই। এবং বলা যেতে পারে যে জামালপুর এমন একটা শহরে পরিণত হচ্ছে যার আশপাশে কোনো আর নদী থাকছে না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে খালটুকু এখানে পড়ে আছে, এখানে আরও খনন করে কৃত্রিমভাবে যাতে সারা বছর এখানে পানি জমে থাকে এরকম একটি ব্যবস্থা করা হোক, এবং এইটার সাথে যাতে কোনোভাবেই মূল ব্রহ্মপুত্রের কানেকশন বিচ্ছিন্ন না হয় সেটা যাতে এখানে থাকে এই ব্যবস্থাটা করা হোক, তাহলে কিছুটা হলেও রক্ষিত হবে। এবার আমি একটু জামালপুর জেলা শহরটা একটু রিভিউ করি যে শহরটা ওভারঅল আমার কাছে কেমন লাগছে। আমি বলবো যে শহরটা আমার কাছে অত বেশি ভালো লাগে নাই, আর সবচেয়ে বড় এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানকার রাস্তাঘাটগুলো খুব একটা ভালো না। রিসেন্টলি এখানকার যে প্রশস্ত রাস্তা যেটা করা হচ্ছে গেট পারের এই অঞ্চলটাতে, এইটার কাজও হচ্ছে এখনও শেষ হয় না, এবং উপরে একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, সেই ফ্লাইওভারটা এখনও চালু হয় নাই। তো এই পার্টটুকু ছাড়া বাকি যে অংশটুকু আছে সেখানকার রাস্তাঘাট যথেষ্ট সরু, এবং কোথাও কোনো ফুটপাতের ব্যবস্থা নাই, এবং অনেক জায়গাটা হচ্ছে একেবারে মানে এবড়ো থেবড়ো হয়ে আছে, অনেক জায়গায় বালি টিলা দিয়ে রাখা হয়েছে, তারপর হচ্ছে মাটি কেটে রাখা হয়েছে, অনেক জায়গায় ভেঙেও গেছে, এবং রিসেন্টলি কিছু কিছু রাস্তার হচ্ছে কাজ কিছুটা হয়েছে, কিন্তু ওভারঅল আমি বলবো যে এইটা আসলে একটা অনেক আগে জেলা হয়ে যাওয়া একটা শহরের এরকম স্ট্রাকচার থাকা উচিত না, এর চাইতে আরও বেশি ভালো থাকা উচিত। আর ওভারঅল আরেকটা কথা এটুকু বলা যায় যে এখানকার যে চিকিৎসা সেবা সেটা খুবই চমৎকার, এখানে প্রাইভেট অনেক হাসপাতাল আছে। শিক্ষা সেবার কথা বলতে পারি, এখানে অনেক পুরাতন স্কুল কলেজ আছে, এবং সেখানকার শিক্ষার মানও যথেষ্ট ভালো। সব কিছু মিলে অন্যান্য অনেক সুযোগ সুবিধাই আছে, কিন্তু শহর হিসেবে এখানকার যে রাস্তাঘাট এবং অবকাঠামো সেই জায়গাতে একটা বড় লেকিংস কিন্তু এখানে অবশ্যই চোখে পড়েছে। একসময় পাট শিল্পের জন্য বিখ্যাত জামালপুরে আজ পাটকলগুলো বিকল হয়ে পড়ে আছে। তবে দেশের অন্যতম চিনিকল জিল বাংলা চিনিকল জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত। এই দেওয়ানগঞ্জে একসময় ছিল দেশের একমাত্র রেল ফেরি পারাপারের ব্যবস্থা, যার মাধ্যমে ঢাকার যোগাযোগ হতো উত্তরবঙ্গের সাথে। জামালপুরের আরেকটা গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে যমুনা সার কারখানা। দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণে সরিষাবাড়ির এই কারখানার গুরুত্ব অপরিসীম।
আর বর্তমানে জামালপুর দেশব্যাপী পরিচিত তার নকশি কাঁথার জন্য। গ্রাম্য মহিলারা মনের কল্পনাকে সুতার মাধ্যমে কাঁথায় ফুটিয়ে তোলেন। এ এক অসাধারণ শিল্প, যার কথা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে যাচ্ছে। তবে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাঁসা শিল্প। ইসলামপুরে সীমিত আকারে এই শিল্পের অস্তিত্ব এখনও খুঁজে পাওয়া যায়। তো এই মুহূর্তে চলে এসেছি জামালপুর জেলা শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে জামালপুর একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে 2017 সালে এখানে স্থাপন করা হয় এবং এখানকার শিক্ষার্থী নেওয়া হয় হচ্ছে 18-19 সেশন থেকে। তো বর্তমানে এখানে প্রায় 1300 মতো শিক্ষার্থী আছে এবং এর আয়তনটা হচ্ছে খুবই ছোট, মাত্র 30 একর। তবে এর আয়তন হওয়ার কথা হচ্ছে প্রায় 500 একরের মতো। একনেক থেকে একটা বাজেট পাস হওয়ার অপেক্ষায় আছে, যেখানে প্রায় 4000 কোটি টাকার হচ্ছে একটা বাজেট এখানে আসবে, যেটার মাধ্যমে আশপাশের জমি অধিগ্রহণ করে এটাকে একটা বড় এবং চমৎকার বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে, যেখানে আবাসিক হল থাকবে, গবেষণা প্রতিষ্ঠান থাকবে ইত্যাদি সব কিছু। তো এই ব্যাপারটার সাথে আপনাদের দু একটা কথা একটু বলি যে জামালপুরে কিন্তু আজ থেকে প্রায় আমি যদি 10 বছর আগের কথা বলি, সেই সময় আসলে মানে বলার মতো সেরকম কোনো প্রতিষ্ঠান খুব একটা ছিল না জামালপুরে, যে কারণে আমরা হচ্ছে তেমন কিছু নিয়ে এভাবে গর্ব করতে পারতাম না। তবে এর পরবর্তী সময় কিন্তু জামালপুরে বেশ কিছু প্রতিষ্ঠান হয়েছে, যে একটা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলতে পারি। এর ভিতরে হচ্ছে আমরা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে জামালপুরে, সাথে আবার স্থাপিত হয়েছে এখানে পাট গবেষণা ইনস্টিটিউট টাইপের একটা কিছু, সেই সাথে এখানে নকশিপল্লী স্থাপিত হয়েছে এবং জামালপুর শহরের ভেতরে কিন্তু সাংস্কৃতিক পল্লীও স্থাপিত হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলবো যে গত 10 বছরে যে উন্নয়নটা এখানে হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আরও আগে হওয়ার কথা ছিল। তো অনেক জেলা এর চাইতে পরে প্রতিষ্ঠিত হওয়ার পরেও অনেক জায়গায় এগিয়ে গেলেও জামালপুরে কিন্তু এই উন্নয়নগুলো একটু দেরিতে এসেছে। একবার চিন্তা করে দেখেন, আজ থেকে যদি 10 বছর আগে এই পুরো ব্যাপারগুলো থাকতো, তাহলে কিন্তু জামালপুরে এখন একটা মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত থাকতে। তবে হ্যাঁ, একটু পরে হলেও যেহেতু হয়েছে, আমরা প্রত্যাশা করতেই পারি যে আগামী 10 বছর পরে বা 5-7 বছর পরে হয়তো বা জামালপুর জেলাটা যদি সব কিছু ঠিকঠাক এক্সিকিউট করা হয়, একটা মডেল জেলায় পরিণত হবে। তবে শেষমেশ একটা কথা বলি যে আমি কিন্তু জেলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষপাতী না, কারণ জেলায় বিশ্ববিদ্যালয় হলে উচ্চশিক্ষিত মানুষের পরিমাণটা বেড়ে যায়, যাদের বিষয়ে এক্সপেকটেশন অনেক বেশি থাকে, যে কারণে উচ্চশিক্ষিত বেকারের পরিমাণটা বাড়ে। তো সেই সাথে বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানগুলো যদি বৃদ্ধি পায়, সেটাও যথেষ্ট ভালো হবে। তবে জামালপুরে কিন্তু যথেষ্ট কারিগরি শিক্ষার জন্য প্রতিষ্ঠানগুলো স্থাপিত হচ্ছে। তো যাই হোক, যত কথাই বলি না কেন, একটা জেলায় একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আছে, এইটা কিন্তু এই জেলার জন্য আসলে একটা বিশেষ কিছু। ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে এসেছে জামালপুর মেডিকেল কলেজ। এটা হচ্ছে 2014 সালে যখন প্রতিষ্ঠিত হয়, তখন এর নাম ছিল জামালপুর মেডিকেল কলেজ। তারপরে 2017 সালে এটার নাম পরিবর্তন করে শেখ হাসিনা মেডিকেল কলেজ নামে রূপান্তর করা হয় এবং এই মেডিকেল কলেজটার পরিধি কিন্তু যথেষ্ট বড়। আপনি হচ্ছে নর্মাল অন্যান্য অনেক মেডিকেল কলেজের তুলনায় জায়গা অনেকটা বড়, কিন্তু সমস্যা হচ্ছে অনেকটা নির্জীব। হ্যাঁ, এই জায়গাগুলো হচ্ছে আরও সুন্দর করে রাখা যেতে পারতো, সেটা হয়নি। তবে এই একটা মেডিকেল কলেজ কিন্তু জামালপুরের চিকিৎসা সেবার সিনারিও চেঞ্জ করে দিয়েছে এবং বিশেষ করে যেই প্রাইভেট হাসপাতালগুলো রিসেন্টলি গড়ে উঠেছে, সেখানকার ডাক্তারদের যেই সরবরাহ, সেটা হচ্ছে বেশিরভাগই এই মেডিকেল কলেজ থেকে যায়। এখানকার বিভিন্ন প্রফেসর, রেসিডেন্ট প্রফেসর, তারা হচ্ছে এই হাসপাতালগুলোতে বসেন এবং মানুষজন এখান থেকে কিন্তু ভালো একটা চিকিৎসা সেবা পাচ্ছে। তো এখানে প্রতি বছর প্রায় 65 জন করে শিক্ষার্থীকে ভর্তি করানো হয়। সেই হিসেবে এখানে সর্বমোট প্রায় 300-র বেশি শিক্ষার্থী একসাথে পড়াশোনা করছে। এখানে ছেলেদের জন্য হচ্ছে এই যে পাশের যেই হলটা দেখছেন এইটা, এবং মেয়েদের জন্য ওই পাশে আরেকটা হল রয়েছে, এবং এছাড়াও এখানে যারা ইন্টার্ন করে তাদের জন্য আলাদা করে হোস্টেল ব্যবস্থা আছে। তো আমি বলবো যে জেলায় বিশ্ববিদ্যালয় ব্যাপারটা হচ্ছে আমার একটু অপছন্দ থাকলেও আমি চাই যে মেডিকেল কলেজ বা মেডিকেল শিক্ষার যে ব্যাপার, এইটা আর একটু প্রসার লাভ করুক। এবং এইটা করলে হয় কি, মানুষজন হচ্ছে মানুষের চিকিৎসা সেবার মানটা হচ্ছে বৃদ্ধি পেয়ে যায়। তো সেই জায়গা থেকে জামালপুরের এই শেখ হাসিনা মেডিকেলটি হচ্ছে চমৎকার একটা সংযোজন। তবে আমি বলবো যে এখানকার পরিবেশটা আরেকটু সুন্দর করতে, যাতে করে আসলে মনটা ফুরফুরে হয়ে যায়। কিছু গাছ লাগানো যেতে পারে যাতে একটু ছায়া হয়ে থাকে। হ্যাঁ, কারণ 10 বছর হয়ে গেছে, 10 বছরের ভিতরে এখনও যদি এখানে গাছপালা না গজিয়ে যদি একটু ছায়া না দেয়, তাহলে ব্যাপারটা কিন্তু আসলে ভালো লাগে না। তবে এইটা হচ্ছে একটা বিশেষ দিক যে জামালপুরে একটা মেডিকেল কলেজও আছে। তো এই মুহূর্তে আমরা এসেছিলাম জামালপুরের একটা পুরনো একটা মন্দির, যেটার নাম হচ্ছে দয়াময়ী মন্দির, এবং এইটা প্রতিষ্ঠা করা হয় হচ্ছে 1698 সালে, মানে আজ থেকে প্রায় 325 বছর আগে। তো ভেতরে আপনারা ইতিমধ্যে দেখলেন যে ভেতরের যে স্থাপত্য শৈলী সব কিছুই হচ্ছে পুরনো এবং দেখতে কিন্তু ভালোই লাগলো। তো এটা একেবারে শহরের মাঝখানটায় অবস্থিত এবং এর পাশেই কিন্তু আরেকটা চমৎকার নতুন স্থাপনা আছে। আমরা চলুন সেইটাই গিয়ে একটু দেখে আসি যে সেখানে কী কী আছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী এবং এই পাশে হচ্ছে জেলা মুক্তিযুদ্ধ জাদুঘর।
তো এইটা হচ্ছে জেলার হচ্ছে এমন একটা স্থাপনা যেখানে জামালপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক যে সমস্ত গোষ্ঠী আছেন বা সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত যারা থাকেন এবং এই কার্যক্রম করেন তাদের জন্য এই জায়গায় হচ্ছে একটা হাব বানানো হচ্ছে। এখানে তাদের জন্য এখানে আলাদা করে রুম থাকবে এবং সাংস্কৃতিক চর্চা হবে, বড় একটা অডিটোরিয়াম আছে এবং অনেক কিছু আছে ভেতরে। সব কিছু দেখানো সম্ভব হলো না কারণ আজকে একটু রেস্ট্রিকশন ছিল। তো অন্য কোনো দিন যদি আসি সেদিন একেবারে ভেতর গিয়ে আপনাদেরকে দেখাবো। তবে ভেতরটা খুবই চমৎকার, আমি খালি চোখে অনেকটুকুই দেখতে পেরেছি। যদিও এটা এখন উদ্বোধন হয় নাই, সম্ভবত এই বছরের মাঝামাঝি সময় গিয়ে হয়তো এটা উদ্বোধন হয়ে যাবে। তো ঘোরাফেরার জন্য জামালপুর ততটা বিখ্যাত না হলেও সীমান্ত অঞ্চলের পাহাড়ি এলাকা আপনাকে শান্তি দিতে প্রস্তুত। লাউচাপড়া এমনই একটা স্থান। আপনি এছাড়া ঘুরে আসতে পারেন লুইস ভিলেজ পার্কিং বা মুক্তি সংগ্রাম জাদুঘরে। এই জাদুঘর এলাকায় অবস্থিত গান্ধী আশ্রম আপনাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা মনে করিয়ে দেবে। কিংবা আপনি ঘুরে আসতে পারেন ধনুয়া কামালপুর, মুক্তিযুদ্ধের সময়কার এক রক্তাক্ত ইতিহাসের সাক্ষী এই কামালপুর। এই মুহূর্তে আমি জামালপুরের এমন একটা অঞ্চলে দাঁড়িয়ে আছি যেটাকে বলা হতো প্রাচ্যের দ্বিতীয় ডান্ডি। মূলত প্রাচ্যের ডান্ডি বলা হতো নারায়ণগঞ্জকে, কারণ নারায়ণগঞ্জ ছিল পাট শিল্পের জন্য বিখ্যাত। আর তারপরেই যে অঞ্চলটা পাট শিল্পের জন্য অনেক বেশি বিখ্যাত ছিল সেটা হচ্ছে জামালপুরের সরিষাবাড়িতে। কারণ এই সরিষাবাড়িতে মোট 1900 সালের দিকেই অনেকগুলো পাটকল গড়ে উঠেছিল ব্রিটিশদের তত্ত্বাবধানে, যেখানে প্রায় 22টার মতো বড় বড় পাটকল ছিল এবং সেগুলো কিন্তু এখন একেবারে ধ্বংসাবশেষ, মানে আসলে ইতিহাস হয়ে গেছে। সবচেয়ে বড় যে পাটকল সেটা হচ্ছে দ্য আলহাজ জুট মিল। এটা সরিষাবাড়ি স্টেশনের ঠিক পাশেই এবং এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এটা বন্ধ হয়ে একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমি মাত্র সেখান থেকে ঘুরে আসলাম এবং এছাড়া যে আরও পাটকল ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে। এর ভিতর 2-1টা মাত্র চালু আছে, তার ভিতরে একটি হচ্ছে পপুলার জুট মিল। এই যে একটু আগে দেখেন পাটকলগুলো একেবারে পরিত্যক্ত হয়ে পড়ে থাকার কথা বললাম, তো বাংলাদেশে কিন্তু এরকম চিনি কল থেকে শুরু করে সরকারি অনেক কলকারখানায় পরিত্যক্ত আকারে পড়ে আছে যেখানে কিন্তু সম্পদের যথেষ্ট অপচয় হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু রিইউজ করা যেতে পারে। বিশেষ করে আমি যদি এইখানকার কথাই বলি, জামালপুরে হচ্ছে নকশি শিল্প আছে এবং অনেক কুটির শিল্পের কাহিনী টাহিনী আছে। সেই জায়গা থেকে পাটের বিকল্প ব্যবহারের মাধ্যমে কিন্তু এখান থেকে ব্যাগ উৎপাদন সহ আরও অনেক কাজ করা হচ্ছে রিসেন্টলি। তো এগুলো করার জন্য যদি এই কারখানার জায়গাটা ব্যবহার করা যায়, যদি এখানে বিনিয়োগ করে ওই ব্যাপারটাকে যদি বেশি এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু মানুষজনের কর্মসংস্থান আবারও এই পাট কেন্দ্রে হয়ে উঠবে এবং এই অঞ্চলের কৃষকরা কিন্তু আবারও সেই পাট চাষে উদ্বুদ্ধ হবে। তো আমি চাইবো যে সমস্ত শিল্প আমাদের নিজস্ব ছিল একটা সময়, যেগুলো আমাদের গর্বের জায়গা ছিল, সেগুলো যাতে আবারও গড়ে ওঠে, সেগুলো যাতে রিইউজ করা যায়, বিকল্প পদ্ধতিতে সেগুলো যাতে বিশ্বের দরবারে তুলে ধরা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে বেশি বেশি কাজ করা হোক। তো এই যে 1900 সালের দিকে যখন সরিষাবাড়িতে এইভাবে শিল্প কারখানাগুলো গড়ে ওঠে, তখন থেকে কিন্তু এই সরিষাবাড়ি উপজেলাটা চমৎকারভাবে একটা নগর হিসেবে গড়ে উঠতে শুরু করে। যে জন্য আপনি দেখবেন যে এই উপজেলার যে স্ট্রাকচার সেটা অন্যান্য উপজেলার স্ট্রাকচারের মতো না, যথেষ্ট আলাদা এবং আগের থেকে একটু ডেভেলপ। ঠিক আছে, তো আমরা এখন এই সরিষাবাড়ির একটা বিখ্যাত দোকান আছে, যে আপনারা জানেন যে জামালপুরের প্যারা সন্দেশ অনেক বিখ্যাত সারা দেশ জুড়ে, সেইটার মূল দোকানটা কিন্তু এই সরিষাবাড়িতেই। আমরা এখন সেখানে যাবো, গিয়ে চেষ্টা করবো সেখান থেকে সন্দেশ খাওয়া যায় কিনা। এবার আপনাদের চমৎকার একটা জায়গা একটু দেখাই। এই ব্যাপারটা না দেখাইলে আমার কাছে একটু খারাপ লাগবে। এটা হচ্ছে মেলান্দর মালঞ্চতে। আমরা হচ্ছে সবাই ইউনাইটেড গ্রুপের নাম জানি এবং ইউনাইটেড গ্রুপের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। ইউনাইটেড হসপিটালের কথা আমরা জানি। তো জামালপুরের একজন কিন্তু এই ইউনাইটেড গ্রুপের যে প্রতিষ্ঠাতা তার ভিতরে একজন, তিনি হচ্ছেন রাজা মিয়া। তিনি তার গ্রামে তার বাবার নামে মানে এম এ রশিদ নামে এখানে একটা মা ও শিশু এবং চক্ষু হাসপাতাল গড়ে তুলেছেন, যেখানে খুবই স্বল্প মূল্যে এলাকার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এবং ভেতরে প্রবেশ করেছিলাম, জায়গাটা এতটাই চমৎকার এবং এর অধীনে একটা এতিমখানা আছে এবং একটা বৃদ্ধাশ্রমও আছে, যেটা সম্পূর্ণ ট্রাস্টের অধীনে। বুঝতে পারছেন, মানে এই দেখেন অনেক মানুষ হচ্ছে অনেক টাকা ইনকাম করে, কিন্তু ইনকাম করার পরে বড় লোক হওয়ার পরে এলাকার মানুষের কথা ভুলে যায়। কিন্তু ওনার ক্ষেত্রে ব্যাপারটা ঘটেনি, বরং উনি হচ্ছে এই এলাকার মানুষের সুবিধার কথা চিন্তা করে এটা প্রতিষ্ঠা করেছেন। প্লাস জামালপুর সদরেও কিন্তু একটা হাসপাতাল করেছেন এম এ রশিদ হাসপাতাল নামে, যেটাও অত্যন্ত আধুনিক এবং সেখানে ইউনাইটেড গ্রুপের বা ইউনাইটেড হসপিটালে যে ধরনের সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা ওই হাসপাতালও আছে। তো এই জায়গাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো যে এত চমৎকার আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটা প্রতিষ্ঠান জামালপুরের মেলান্দতে কিন্তু আছে, যেটা আসলেই এই এলাকার মানুষকে অনেক সুযোগ সুবিধা দিয়ে বেড়াচ্ছে। তো এই মুহূর্তে চলে এসেছে জামালপুরের অর্থনৈতিক অঞ্চলে, যেটা ইতিমধ্যেই এর কার্যক্রম অনেকটাই শুরু হয়ে গেছে। আমার আশপাশে বিরাট কর্মযজ্ঞ দেখতে পাচ্ছেন। এখানে 436 একর জায়গা অধিগ্রহণ করে এই অর্থনৈতিক অঞ্চলটা বানানো হয়েছে। তো আমাদের অনেকের মধ্যে প্রশ্ন যে অর্থনৈতিক অঞ্চল আসলে কি? এটা হচ্ছে এমন একটা অঞ্চল যেখানে অর্থনৈতিক কার্যক্রম সাধিত হবে। মানে এখানে বিভিন্ন কারখানা থাকবে, বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে, তারা তাদের পণ্যগুলো এখানে প্রসেস করে সরাসরি বন্দরে পাঠাবে
রপ্তানির জন্য অথবা সরাসরি গ্রাহকের কাছে পাঠাবে। যেমন ইতিমধ্যে এখানে কিন্তু প্রায় 400 কোটি টাকার মতো বিনিয়োগ এসেছে, বিভিন্ন টেক্সটাইল মিল এখানে স্থাপিত হচ্ছে, এখানে বিভিন্ন কেমিক্যাল মিল স্থাপিত হচ্ছে, এগ্রো ফার্ম স্থাপিত হচ্ছে, এই ধরনের আরও মানে পোশাক শিল্পকেন্দ্রিক বিভিন্ন কিছু স্থাপিত হচ্ছে। এরকমভাবে স্থানীয় বিভিন্ন কাঁচামাল কেন্দ্রিক যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলো কিন্তু এখানে স্থাপিত হবে এবং হওয়ার পর এই অঞ্চলের মানুষের যে অর্থনৈতিক কাজের ব্যবস্থা সেটা খুব দ্রুত হবে এবং দেশের অর্থনীতি এটা একটা বড় ভূমিকা রাখবে। কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশে উন্নয়ন হয় কিন্তু এটা না একটু লং টার্মে অনেক সময় অপচয় করে তারপর হয়। এটা কিন্তু অনেক দিন যাবত এই অবস্থাতে আছে। এরপর এটার যে আরেকটু র্যাপিড ডেভেলপমেন্ট সেটা কিন্তু এখন হচ্ছে না। তো আমি বলবো যে ইতিমধ্যে অনেক যুগের কাজ হয়ে গেছে, এদিকে হচ্ছে বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে কাজ চলছে, কিন্তু এটা যদি আরেকটু দ্রুত করা যেত তাহলে এলাকার মানুষজন একটু বেশি সুবিধা পাইতো। তো সেই জায়গা থেকে আমি বলবো এইটা একটা বিশেষ দিক জামালপুরের জন্য, যেখানে একটা অর্থনৈতিক অঞ্চল আছে। পরবর্তী সময় হয়তো এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এবং এলাকাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তবে এই কাজগুলোতে একটু দ্রুতগতি আনা দরকার। ইতিমধ্যে বেশ কিছু রাস্তাঘাট হয়ে গেছে, আর একটু দ্রুত কাজগুলো করে বিনিয়োগ যাতে আরও বেশি আসে সেটা যদি করে নেওয়া যায় তাহলে এটা একটা বিশেষ কিছু হবে। তো এইটা কিন্তু জামালপুর জেলা শহর থেকে মোটামুটি প্রায় 15-16 কিলোমিটার দূরে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। শরৎকালে এখানে প্রচণ্ড পরিমাণের কাশফুল ফুটে, তখন এটা একটা দর্শনীয় স্থানে পরিণত হয়। আশা করি দেখে যাবেন। তো সারাদিনের ঘোরাফেরা শেষ করছি হচ্ছে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে। তো জামালপুর রেল লাইন কিন্তু বহু আগের থেকেই, এই স্টেশনটা স্থাপিত হয়েছে 1899 সালে, তার মানে এখানে লাইন এসেছে আরও আগে। তো জামালপুর থেকে ঢাকা শহর কিংবা বিভিন্ন জায়গায় রেলপথ এবং সড়কপথ উভয় পথে যোগাযোগ ব্যবস্থা থাকলেও মানুষজন কিন্তু এই রেলপথটাকে খুব বেশি পছন্দ করে এবং জামালপুরে কিন্তু ভালো মানের যে বাস সার্ভিস সেটা নাই। সুতরাং বেশিরভাগ মানুষই হচ্ছে এই রেলে করে হচ্ছে ঢাকা যাতায়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু সেই জায়গা থেকে এখানে পর্যাপ্ত ট্রেন থাকলেও ময়মনসিংহ থেকে কিংবা ঢাকা থেকে ময়মনসিংহ জামালপুর রাস্তাটা এটা সিঙ্গেল রুট হওয়ার কারণে এইখানকার ট্রেনগুলোতে শিডিউল জটিলতা অনেক হয় এবং অল্প রাস্তা আসার জন্য যথেষ্ট সময় লেগে যায় এবং ট্রেনের টাইমিংগুলো নিয়ে হচ্ছে যথেষ্ট ঝামেলা আছে। তো যাই হোক, তারপরেও হচ্ছে এক একটা জেলায় যখন ট্রেন ব্যবস্থা থাকে বা হচ্ছে সড়কপথ সহ সব কিছু সুবিধা একসাথে থাকে তখন কিন্তু সেটা অনেক বেশি ভালো বলে পরিগণিত হয়। তো সেই জায়গা থেকে জামালপুর রেল ব্যবস্থাটা হচ্ছে সেরকম একটা বিষয়। তো এখান থেকে শেষ করছি, আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী নিয়মিত ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।